This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এনুমারেশন ফর্ম আপনি তথ্য দিয়ে ফিল আপ করবেন, সেই ফর্ম বিএলও নিয়ে গিয়ে তারপর অনলাইনে তুলবেন, মানে ডিজিটাইজ করবেন। আর সেই ডিজিটাইজেশনের কাজ অর্থাৎ এসআইআর এর পুরো কাজ করার শেষ সীমা কবে ছিল? তারিখ ছিল 4 ডিসেম্বর। কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে 4 ডিসেম্বর নয়, 25 নভেম্বরের মধ্যে শেষ করতে হবে ডিজিটাইজেশনের কাজ। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে এ কথাই জানিয়েছে কমিশন। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। প্রদীপ্ত, 4 ডিসেম্বর দেশ সময় ছিল, কিন্তু তার আগেই সেই ডেডলাইনটা এগিয়ে এলো 25 নভেম্বর। কারণটা কি? দেখো, কমিশনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে তা হলো যে বিএলওরা এই পদ্ধতিতে কাজ শেষ করার পর কমিশনের বেশ কিছু পদ্ধতি রয়েছে যেগুলো তাদেরকে করতে হবে। ফলে বিএলওদের পাঠটা যদি আগে না শেষ করা যায় তাহলে 4 ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করার যে নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশন দিয়েছিল সেই ডেডলাইন মানা যাবে না, এবং সেই কারণেই এই সিদ্ধান্ত তারা নিয়েছে। এবং তারই মধ্যে অবশ্য বিএলওদের ক্ষেত্রে তারা আরো বেশি করে বিভ্রান্ত হচ্ছে। তার কারণ গত সোমবার থেকে বিএলওদের জন্য একটা এডিট অপশনের সুযোগ ছিল, কিন্তু সেই অপশনটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিএলওরাও বিভ্রান্ত, এবং বহু জায়গা থেকে বিএলওরা যে অভিযোগ করছেন তা হলো যে এই ডিজিটাইজেশন করতে গিয়ে তাদের মোবাইল বা ল্যাপটপ থেকে অনেক সময় ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হচ্ছে। ফলে দীর্ঘ সময় লাগছে। আদৌ এই 25 তারিখের মধ্যে তারা করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই বিএলওদের তরফে তাদের যে সংগঠন রয়েছে তারা নির্বাচন কমিশনে যাবে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলবে। অবশ্যই আমাদের নজর থাকবে। অর্থাৎ প্রযুক্তিগত বেশ কিছু সমস্যা হচ্ছে, বিএলওদের একাংশ বলছেন, কিন্তু তারপরেও এই এত কম সময়ের মধ্যে তাহলে কিভাবে তারা কাজ করবেন, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। এদিকে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছে কমিশন। এসআইআর এর কাজে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে সব জেলার ডিইওকে নোটিশ পাঠিয়েছে কমিশন। অস্থায়ী কর্মী, বাংলা সহায়তা কর্মীদের ডেটা এন্ট্রির কাজে নিয়োগ করা যাবে না, স্পষ্ট করে দিয়েছে কমিশন। কয়েক জায়গায় এই ছবি দেখা গেছে। তাদের ডেটা এন্ট্রির কাজে নিয়োগ করলে বিডিও, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে কমিশন। আর এদিকে এই এসআইআর এর ডেটা এন্ট্রি নিয়ে কমিশনের নির্দেশিকা মনে করিয়ে ফের একবার রাজ্য প্রশাসনকে সতর্ক করলেন কে? অবশ্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে এসআইআর এর কাজের ক্ষেত্রে বহু জায়গায় চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে, যা উচিত নয়, জানতে পারলে ব্যবস্থা নেবে কমিশন, সতর্ক করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আরও একবার আপনাদেরকে জানাই, এসআইআর এর ডেটা এন্ট্রি নিয়ে কমিশনের নির্দেশিকা মনে করিয়ে ফের একবার রাজ্য প্রশাসনকে সতর্ক করলেন বিরোধী দলনেতা। ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা নিয়ে কিন্তু কমিশনও করা হয়েছে। এসআইআর এর কাজে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে সব জেলার ডিইওকে নোটিশ পাঠিয়েছে কমিশন। একথাটাই মনে করিয়ে দিয়েছেন আর একবার বিরোধী দলনেতা। অস্থায়ী কর্মী, বাংলা সহায়তা কর্মীদের ডেটা এন্ট্রির কাজে নিয়োগ করা যাবে না। কমিশন যেরকম স্পষ্ট করে দিয়েছেন, একই বিষয়টা মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীও। ভোট কর্মী ঐক্যমঞ্চের স্বপন মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্বপনবাবু, এই মুহূর্তে কমিশন বেশ কিছু নির্দেশিকা দিয়েছে। এক হচ্ছে যে অনলাইনের কাজ খুব তাড়াতাড়ি 25 নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। তারপরে তারা বলছেন যে এসআইআর এর এই যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রেও অস্থায়ী কর্মী, বাংলা সহায়তা কর্মীদের কোনোভাবেই নিয়োগ করা যাবে না। আপনারা কিভাবে দেখছেন এই নির্দেশিকাগুলোকে? না, এটা যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত। তারা যে কথাটা বলেছেন, নির্বাচন কমিশন সরকারকে চিঠি দিয়েছিল, নবান্নকে চিঠি দিয়েছিল যে ডেটা এন্ট্রি অপারেটর লাগবে, এবং কেন্দ্রীয়ভাবে সেটা করলে ভালো হয়। কারণ আপনারা জানেন যে এর জন্য হচ্ছে এক্সপার্ট লোক দরকার। আজকে এসআইআর এর মতো একটা কাজ হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং সেন্সিটিভ কাজ। পুরো দায় হচ্ছে বিএলওদের উপর চলে আসছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে কাউকে মনে হলো আমি ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে দিলাম। এই অভিযোগটা মূলত হচ্ছে ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইআরও যারা আছেন, তার মানে পরিষ্কারভাবে বলতে গেলে বিডিও এবং এসডিও যারা আছেন তাদের বিরুদ্ধে। এটা কিছু কিছু জায়গায় তারা নিজেরা অতি উৎসাহী হয়ে তারা এই ডেটা এন্ট্রি অপারেটরদের মানে সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। নিশ্চয়ই এটা সঠিক সিদ্ধান্ত, কিন্তু আমরা যেটা দাবি করছি যে অবিলম্বে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হোক, এবং সেটা সরকারি পৃষ্ঠপোষকতায় এবং সরকারের উদ্যোগে। বুঝতে পারছি। স্বপনবাবু, অনেক ধন্যবাদ।
হাস্যকর না? এটা মানে ওই ছোটবেলা দেখবেন পাড়ার ক্রিকেটে যখন কোনো বাচ্চা, তার বাবা বড় লোক, তার বাবা ব্যাট উইকেট কিনে দিয়েছে, বাচ্চার ছেলেটা ক্রিকেট খেলতে এসে খেলতে পারে না, সে এসে আগে হুমকি দিতে হয়, আমাকে যদি প্রথম বলে আউট করে দিস আমার বাবা কিন্তু ব্যাট উইকেট নিয়ে চলে যাবে। এই গল্পটা ওইরকম হয়ে গেল। নির্বাচন কমিশন কি করবে ঠিক করে দিচ্ছে শুভেন্দু অধিকারী। এই জন্যই তো আমরা প্রথম দিন থেকে বলছি এই নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির কৃতদাস। অন্যদিকে এসআইআর আবহে বেশ কিছু সংশয়ের আবহ কিন্তু তৈরি হয়েছে। তার কারণ এই যে এসআইআর অ্যাপ, সেই এসআইআর অ্যাপে বিএলওদের অনুরোধেই এক প্রকার একটা এডিট অপশন ছিল, কিন্তু দুদিনের মধ্যে সেই এডিট অপশন তুলে দেওয়া হয়েছে। ফলে খুবই বিপাকে উদ্বেগে রয়েছেন বিএলওরা যে এখন এই মুহূর্তে তারা কি করবেন তারা ভেবে উঠতে পারছেন না। কিন্তু কেন তুলে দেওয়া হলো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু ভুল তথ্য আপলোডেড হয়ে গিয়েছিল। বেশ কয়েকজন বিএলও তারা ভুল তথ্য আপলোড করেছিলেন, যে কারণে একটা কনফিউশন, একটা সংশয়ের বাতাবরণ সেখানে তৈরি হয়েছিল, যে কারণে এডিট অপশনটা ওই অ্যাপ থেকে তুলে দিতে তারা বাধ্য হয়েছেন। এবার চলে আসি আবার অনুপ্রবেশকারীদের খবরে, কারণ স্বরূপনগরের এই হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের যে ভিড় সেটা কিন্তু দিন দিন বাড়ছে। সেই সংখ্যাটা সীমান্তে বিএসএফ ক্যাম্পে জড়ো হয়েছেন কয়েকশো বাংলাদেশি অনুপ্রবেশকারী। রাজ্যে এসআইআর শুরুর পর থেকেই বাংলাদেশে ফেরার হিড়িক আমরা দেখেছি। 19 দিনে 1720 জন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে, এমনটাই সূত্রের খবর। স্বরূপনগরে যে হাকিমপুর সীমান্ত এবং সেখানে যে বিএসএফ এর চেকপোস্ট রয়েছে, আউটপোস্ট রয়েছে, তার বাইরেই কিন্তু এই ভিড়। যে কেউ 2 দিন কেউ 5 দিন ধরে অপেক্ষা করছেন যে তারা তার বাংলাদেশে ফিরবেন, তার কারণ দীর্ঘদিন ধরে তারা কিন্তু কলকাতা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কার্যত অনুপ্রবেশ করে এখানে কর্মসংস্থানের জন্য কাজ করছিলেন। এবার কিন্তু এসআইআর শুরু হওয়ার পরেই তারা কিন্তু বাড়ি ফেরার হিড়িক। এই চেকপোস্ট দিয়ে তাদের নিয়ে যাওয়া হবে। কোনো গাড়ি বা বাইকে করে যারা যাচ্ছে তাদেরকে কিন্তু পরীক্ষা করে তারপর যেতে দেওয়া হচ্ছে। কোথায় যাবেন? এখানে কোথায় ছিলেন? কত বছর আগে এসেছিলেন? দেখো কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এবং এইভাবেই কিন্তু একেবারে মুখে হাত দিয়ে মুখ নিচু করে মুখ ঢেকে তারা বসে থাকছেন। কোথাও একটা ভয় কাজ করছে হয়তো। দাদা, ভয়ের কিছু নেই, কোথায় যাবেন? এই হচ্ছে ছবিটা। একটা ফোঁটা কথা বলছেন না এবং মুখে রা শব্দটিও আনছেন না। আমি যতজনকে অ্যাপ্রোচ করছি তারা কিন্তু প্রত্যেকে তাদের মুখ ঢেকে কার্যত লুকিয়ে যাচ্ছেন। দিদি, কতদিন অপেক্ষা করছেন এখানে? কতদিন অপেক্ষা করছেন? কেউ কথা বলতে চাইছেন না এবং সারি সারি দেখো সবাই মুখ লুকিয়ে ফেলছেন, একেবারে মুখ নিচু করে ফেলছেন। এই ছবি, একদম এই ছবি ধরা পড়ছে। তারা কোনো মতে কিন্তু দেশে ফিরতে চান। এখান থেকে তারা অনুপ্রবেশ করে এসেছিলেন সেটা স্বীকার করছেন অনেক সময়। এসআইআর শুরু হতে কিন্তু বেশ কিছু জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশিরা তারা উধাও হয়ে যাচ্ছেন। এর আগে দেখেছিলাম বেশ কিছু গ্রাম, বেশ কিছু ব্লক। এবার ডানকুনি থেকে 5 জন বাংলাদেশি তারা রাতারাতি উধাও হয়ে গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছেন। ডানকুনির 5 নম্বর ওয়ার্ডের গোবরা স্টেশনের পাশের বস্তিতে তারা থাকতেন বলে অভিযোগ। বস্তিবাসী তারা দাবি করছেন যে এসআইআর শুরু হতে 5 জনের খোঁজ মিলছে না। 2019 সালে ডানকুনির এই বস্তি গড়ে ওঠে। 40টির ওপর পরিবার সেখানে বসবাস করে। বস্তিবাসীদের দাবি হঠাৎ এলাকা থেকে চলে যাওয়া এই 5 জন তারা বাংলাদেশ থেকে এসে ডানকুনিতে ঘাঁটি গেড়েছিলেন। আমাদের এখানটা একটা ঘর ছিল, 5-6 বছর ধরে থাকতো, আমাদের সাথে মিলেমিশে থাকতো। এখানে বুটল টুটল কুড়িয়ে তারা জীবন নির্বাহ করতো। করার পরে 1-1.5 মাস আগে তারা চলে গেছে এখান থেকে। তাদের একটা ঘর ছিল, আমরা ভেঙে ঘরটাকে মনে করেন আমরা জ্বালানি বানিয়েছি। দাদা, কাকিনাড়া, ব্যারাকপুর সব জায়গা থেকে এইখানে রাত্রিবেলা আসছে, থাকছে, আবার সকালবেলা ওরা 8টা-9টার সময় বেরিয়ে যাচ্ছে। আর রাত্রিবেলা এসে আসুন না, 1-2 কেন, এখানে সব মোটামুটি ভেরিফাই করলে অনেকজনই বাংলাদেশি বেরোবে। আমি বারবার বলছি। অন্যদিকে ডাবগ্রাম ফুলবাড়ি, সেখানে যে একটা বিধানসভা কেন্দ্র, সেখানে বাংলাদেশি কলোনির একটা হদিশ পাওয়া গিয়েছে। তারা আবার নিজের মুখেই স্বীকার করেছেন, এই ডাবগ্রাম ফুলবাড়ির মানুষজন তারা নিজের মুখেই স্বীকার করেছেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন। শুধু তাই নয়, এসআইআর আবহে কোনো রকম নথি তারা দেখাতে পারেনি। ইনফ্যাক্ট তারা বলছেন তাদের কাছে কোনো রকম বৈধ নথি নেই। এই 2002 তালিকায় নাম নেই, এইরকম ভোটারের সংখ্যা কেমন এই এলাকায়? মানে বেশিরভাগ কি বলুন তো, বেশিরভাগ বাংলাদেশ, আপনার বিহার, আসাম, এখান থেকে এর সমস্ত জায়গা থেকে আছে, কিন্তু একদম নেই। বাংলাদেশ থেকে বলতে বাংলাদেশ বলতে সেরম বলছি না, মানে ওনারাই বলছে যে আমরা বাংলাদেশে থাকতাম বা কিছু এরকম ওনারা বলছে। হ্যাঁ, ওনারা 2002 সেরকম কিছু কেউ না মেনশনই করতে পারছে না ব্যাপারটা কারোর কাছে, মানে যারা ভোটার্স তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার না
যে ওনারা কোথা থেকে এসছে। হ্যাঁ, ভয় বলছে না, ঘাবড়ে যাচ্ছে, এরকম টাইপের। কেমন এসছে যে উনি ফর্ম টর্ম সব ফিল আপ করে দিয়েছে, আমি পরে যখন ওদেরকে ভেরিফাই করছি এটাকে ওনারা চুপ করে আছে। তখন আমি বলছি আপনাকে বলতে হবে যে এটাকে। তখন একবার বলছে উনি আমার কাকি হয়, তারপরে বলছে জেঠি হয়, তারপরে বলছে আমার মার মা হয়, মানে এরকম টাইপের। মানে ওনারা নিজেরাই বুঝতে পারছে না যে ওনারা কি বলবে। এখন ভোটার্স তাও বলছে না, তাও চুপ করে আছে, ঘাবড়ে যাচ্ছে। মানে ওনারা যদি নিজেরাই না বলতে পারে তাহলে আমরা কোথা থেকে বলবো? পারপ্লেক্সড হয়ে গেছে ব্যাপারটা নিয়ে, মানে হ্যাঁ কনফিউজ হয়ে গেছে, পারপ্লেক্সড হয়ে গেছে ওনারা। মানে এতটাই কনফিউশন হয়ে গেছে ওনারা ঠিক মতন কিছুই বলতে পারছে না। এরকম অনেক ভোটার্স আছে। এখনো পর্যন্ত যা খবর, 9 ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হলো ওই তালিকায় কাদের নাম থাকবে, কাদের নাম বাদ পড়বে, এটাই তো এখন বড় প্রশ্ন। এসআইআর আবহে কত কিছু হচ্ছে। এর আগে আপনারা শুনেছেন প্রতিবেশীকে আত্মীয়ের চোখে দেখা, এটা ম্যাক্সিমাম ছিল, কিন্তু প্রতিবেশীকে একেবারে মা বাবা বানিয়ে ফেলা এ একেবারে অভিনব। হায়দার শেখ আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জের বাসিন্দা, তিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন। তিনি তার প্রতিবেশী অনিমা বিবিকে তার মা হিসেবে দেখিয়েছেন বলে অভিযোগ উঠছে, এবং তার স্বামী বল্লাল শেখকে বাবা হিসেবে দেখিয়ে ভোটার কার্ড, পাসপোর্ট ইত্যাদি তৈরি করেছেন। অভিযোগ এখনো পর্যন্ত এমনটাই। এসআইআর এর ফর্ম পূরণ করতে গিয়ে বিষয়টি জানতে পারেন বলে অনিমা বিবি দাবি করেছেন। আর এই বিষয়ে কালচিনির ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অনিমা বিবি। যদিও হায়দার শেখ তিনি বলছেন যে বল্লাল শেখ তার পালিত বাবা, অনিমা বিবি তার পালিত মা, তারা জ্যাঠামশাই এবং জেঠিমা বলে হায়দার শেখ আবার দাবি করেছে। এই অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। দিন এসআইআর আমি ফর্ম জমা দিতে গেছি, ওদিন জানতে পারছি আমি। ওদিন যাই দেখছি যে ওর ফর্মে ফিল আপ করতেছে বিলাল শেখ কি হয়, বাবা হয়, অনিমা বিবি বাবা হয়, ও মা হয়। তখন ওইটা কেন করতেছে? এটা তো আমার মতো ডকুমেন্টস, আমার ডকুমেন্টস তুমি কোথায় পেলে? আমার সিরিয়াল নাম্বারে ছিল, সিরিয়াল নাম্বারে তো আমাদের নামটা কেন দিচ্ছ ডকুমেন্টসটা? তখন আমাকে বলতেছে আপনার কি করার আছে করে নিয়েন। ও যে বাংলাদেশ আপ ডাউন করে তারও ভিসা আছে, সব আমাদের ডকুমেন্ট দিয়ে করছে। আচ্ছা, কিন্তু আপনার কেউ হয় না? আমার কিছু হয় না। আমি ওনার কাছে ছোট থেকে বড় হয়েছি, মানে যখন আমি অভাব ছিলাম, এখন উনি আমাকে পালছে। যখন আমি বুঝবান হইলাম তারপরে দেখলাম আলাদা করলাম, বাড়ি ঘর আলাদা ছাদ আছে। তারপরে শুনতেছি না আমি ওনার ছোট ভাইয়ের ছেলে, ওনার বিল্লাল শেখের ছোট ভাইয়ের ছেলে। তো উনিও মারা গেছে আজকে 35-36 বছর আগে। তাহলে তখন তো আমি বুঝি, আমি জানি না কিছু। তাহলে উনি মারা গেছে, উনি মারা যাওয়া আমার জেঠু যখন এখন মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে এখন উনি বলতেছে আমি তোমাকে চিনি না, জানি না। তো এটা খালি আমি আমার বলা না, এটা পুরো গ্রাম জানে, পুরো মানে যারা আগেকার লোক আছে সবাই জানে এইসব কথা। আপনি এখানে কত বছর ধরে রয়েছেন? এখানে আমি যখন থেকে আমার হয়েছি তখন থেকে এখানে। অনিমা বিবির যা জানি আমরা, অনিমা বিবির একটাই ছেলে বাপি শেখ, আর ওনার মেয়ের নাম পায়েল শেখ। বাকি কে আছে সেটা আমরা জানি, আপনারাও জানেন না। এসআইআর ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া সন্তানকে। 26 বছর আগে এসআইআর এর কারণে হারিয়ে যাওয়া ছেলে ঘরে ফেরেন। ভাঙড়ের হাতিশালার রমজান মোল্লা মাত্র 12 বছর বয়সে হারিয়ে যায়, তবে মনে রয়ে যায় তার হাতিশালা জায়গার নাম। এসআইআর শুরু হতেই পরিচয়ের খোঁজে দক্ষিণ 24 পরগনায় ছুটে আসেন রমজান। খোঁজ করতে করতে পৌঁছে যান মামার বাড়িতে। 26 বছর পর নিজের বাড়িতে পা রাখেন রমজান। আসলাম, একটু ডকুমেন্টস নেওয়ার দরকার ছিল, এসআইআর এর কাগজপত্র ঠিক করা, যেমন ওর ছেলে পিলেকে যেমন বাঁচানোর চেষ্টা করে, আমি তো আমার ছেলে পিলেকে বাঁচানোর চেষ্টা করবো। কেন আমি গরিবের পরিবারে বিয়ে করলাম, ওকে তো আমি ছেড়ে তো আর কোথাও যেতে পারবো না। আমার ওই ভোটের আইডি লাগবে, ভোটার লিস্ট, আমার বাপের কি আমার ভাই। হ্যাঁ, ওইখানকার। হ্যাঁ, 25 বছর পরে আজকের বাড়ি ফিরলো, খুব ভালো লাগছে আমাদের। কি কারণে বাড়ি ফিরেছে? ওই এসআইআর এর ফর্মটা নেওয়ার জন্য 2002 সালে। আচ্ছা, ওই ফর্মটা নেওয়ার জন্য বাড়িতে এসেছে।